৬.৫ বছর পর জনসভায় খালেদা জিয়া বললেন, অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল। প্যারিস থেকে দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে জানালেন সেনাপ্রধান। আজ সন্ধ্যার মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধ্বংস, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, শান্তি ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসম্ভবকে সম্ভব করার বীর সন্তানদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল। কারোর চিন্তা বা কল্পনাতেও নেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই বড় পর্দায় ভেসে ওঠে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি। নেতাকর্মীদের উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন মুখরিত হয়ে ওঠে। 2018 সালের 3 ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভায় সবশেষ বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জনসমক্ষে তাকে দেখা যায়নি। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2 বছরের বেশি সময় কারাগারে কাটানোর পর করোনাকালীন সময়ে 2020 সালে 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য জামিন নিয়ে বিদেশে যেতে চাইলেও তার জামিন মেলেনি। এরপর থেকেই অসুস্থ বেগম খালেদা জিয়া কখনো বাসায়, আবার কখনো হাসপাতালে। এভাবেই কেটে যাচ্ছে 3 বারের প্রধানমন্ত্রীর দিনকাল। সবশেষ মঙ্গলবার মুক্তি পান তিনি। বেগম জিয়া যখন হাসপাতাল থেকে অনলাইনে নয়াপল্টনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন, তখন মুহুর্মুহ হাততালি আর অভিবাদনে সিক্ত হন তিনি। দীর্ঘ 6.5 বছর পর প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়া তার মুক্তির আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীরদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজ সহ সবার প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়,
প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দেশের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দীর্ঘ 16 বছর পর কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে সমাবেশ করল বিএনপি। নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলের নেতা কর্মীদের ঢাল হয়ে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সমাবেশে ভার্চুয়ালি অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি উল্লেখ করেন, দেশ 15 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। তারেক রহমান বলেন, অগণিত ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীর প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়ের আরেক ইতিহাস। বিভেদ প্রতিহিংসা ভুলে দেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কুচক্রী মহল যেন রক্তে রঞ্জিত বিপ্লবের সফলতা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি। সেই সরকার পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন করবে। বিএনপির অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জহিরুল হক জনির তোলা ছবিতে রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। ছাত্র জনতার সফল আন্দোলন শেষে বিজয়ের আনন্দ নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করে নিতে এই জড়ো হওয়া। এবার মুক্ত হাওয়ায় কোনো ধরনের শঙ্কা ছাড়াই নয়াপল্টনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ নাম দেয়া হলেও পুরো নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে শুধু মানুষ আর মানুষ, যাদের মুখে একটাই স্লোগান, স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ভেদাভেদ। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এই মুহূর্তে
শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। যে কোনো অপশক্তি মোকাবেলা করার কথা জানান বিএনপি নেতারা। তারা বলেন, কোনো ধরনের দখল, হামলা, ভাঙচুর, লুটপাটের দায় নেবে না বিএনপি। উশৃঙ্খল কেউ কোনো অপরাধ করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। যোগ কান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো অপশক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা বলে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য শুরু করেন, তখন স্লোগানে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, শীর্ষ থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্যাতিত বিরোধী নেতা কর্মীরা। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি জানান স্যালুট। বিজয়কে সুসংহত করাই এখন কাজ বলে জানান তিনি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শহরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, সামনের দিনে সহনশীলতার পরিচয় দিয়ে প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। 5ই আগস্টের পরে যে সমাবেশটি রাজধানী ঢাকার নয়াপল্টনে করলো বিএনপি, সেই সমাবেশ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বলছেন, এমন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে সাম্য এবং যেখানে থাকবে অন্যের প্রতি ভালোবাসা, থাকবে মানবাধিকার। এবং অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও করেছেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনালে বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে রায় দিয়েছেন। বুধবার কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক M.A. আওয়াল সাজা বাতিল করে এই আদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বলেন, রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকা তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেকে 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকার পথে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই হয়ে আজ দুপুর 2টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের দায়িত্ব নিতে যাওয়া ডক্টর ইউনূসের। এর আগে এক বিবৃতিতে ডক্টর ইউনূস ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। বিদেশের মাটিতে এমন কড়া নিরাপত্তা একজন বাংলাদেশিকে ঘিরে, আর তিনি সাধারণ কেউ নয়। তিনি বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিতে বুধবার ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে ঘিরে ধরেন সাংবাদিকরা। জানতে চান তার পরিকল্পনার কথা। তিনি জানান, আমি দেশে ফিরে দেখি কি পরিস্থিতি, সেখানে কি ঘটেছে, তারপর সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নিব।
Thank you very much. Please. Well, I'll go and talk to them. What this? I'm just fresh in this whole area. Thank you. বিমানবন্দরে ডক্টর ইউনূসের সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের পুরো প্রক্রিয়ার সময়ই তার চারপাশে ছিল ফ্রান্সের আর্মড পুলিশ। প্যারিস থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে নয়, একেবারে নতুন পরিচয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো পা রাখবেন তিনি। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিস গিয়েছিলেন তিনি। পরে সেখানে চিকিৎসাও নেন ডক্টর ইউনূস। ছিলেন শিক্ষক, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠাতা, আর পরে শান্তিতে নোবেলজয়ী। আর এরপর কেবলই এগিয়ে চলা। বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ডক্টর ইউনূসের সুনাম। আর সে কারণেই নিজ দেশের চরম অস্থির ও অস্থিতিশীল মুহূর্তে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হাল ধরলেন এই বাংলাদেশের। দায়িত্ব নিতে রাজি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। গোটা বিশ্বে সম্মানিত এই নোবেলজয়ী নিজ দেশেই গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকে একজন মাস্টারমাইন্ড হিসেবে মনে করতেন শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানোর সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেফতারের আশঙ্কাতেও ছিলেন তিনি। তবে সময়ের আবর্তে দেশের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে আজ নোবেলজয়ী এই অধ্যাপকই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দেশের হাল ধরেছেন সবচেয়ে সংকটকালীন মুহূর্তে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। বৃহস্পতিবার রাত ৮টায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। সরকারের আকার হবে ১৫ সদস্যের, তবে ২-১ সদস্য বাড়তে পারে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার বিকেলে ঢাকা সেনা সদরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এটাই এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। সবার প্রচেষ্টায় সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।
24 ঘন্টার মধ্যে পুলিশের সকল সদস্যকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ বাহিনীর কিছু উচ্চবিলাসী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করেন তিনি। দায়িত্ব গ্রহণ করে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। দেশের সাংবিধানিক শূন্যতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির অধীনেই সচিবরা কাজ করছেন, তাই প্রশাসনিক কাজে শূন্যতা নেই। উপস্থিতি কম প্রসঙ্গে বলেন, রুটিন তেমন কাজ না থাকায় অনেকে আসছেন না। এছাড়াও অনেকের মধ্যে শঙ্কাও কাজ করছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে যেসব সহায়তা দরকার সেটি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, দাবির বিষয়গুলো তিনি শুনেছেন। নতুন সরকার গঠন করলেই এসব বিষয় নিয়ে কাজ করা যাবে। এর আগে জনপ্রশাসন বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত কর্মকর্তারা। আওয়ামী লীগকে রক্ষা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়া আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়, আওয়ামী লীগকে শেষ করাও সম্ভব নয়। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। পাসপোর্ট জটিলতা শেষ করে দ্রুত বাংলাদেশে আসবেন তারেক রহমান, এটি বলেছেন যুক্তরাজ্যের বিএনপি প্রেসিডেন্ট এম এ মালেক। শেখ হাসিনা পদত্যাগের পর এই প্রথম লন্ডনের এক অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের 40তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও জুবাইদা রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকলেও দর্শক সারিতে বসে বক্তব্য শোনেন তারেক রহমান। নেতাকর্মীরা অনুরোধ জানালেও বক্তব্য রাখেননি তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এম এ মালেক জানালেন, দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান এবং তার নেতৃত্বে নির্বাচনে অংশ নিবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে গণতান্ত্রিক একটা আবার সরকার গঠন হবে। সেই সরকারের নেতৃত্ব দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। পাসপোর্টের জটিলতা আছে, উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ডওভার করবে। আমরা আশা করি হ্যান্ডওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে, ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত, এবং আমরা এই দিনের অপেক্ষায় সারা জাতি। 2008 সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত রয়েছেন তারেক রহমান। 6 আগস্ট পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকোয়েটিং হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটির আয়োজন করেছে মাহবুব আলী খান স্মৃতি সংসদ।
মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দেশের পরিস্থিতির উন্নতিতে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত প্রস্তুতি আজ থেকেই শুরু করতে চায় বিসিবি। ক্রিকেটাররা সবাই নিরাপদে আছেন, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস। এই মাসেই পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। সাকিব আল হাসান এখন শুধুই একজন ক্রিকেটার বলেও মন্তব্য তার। নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটিটা আমাদের জন্য কনসার্ন। তো আমরা ওইভাবে সমন্বয় করেই ডিসিশনটা নিব ইনশাআল্লাহ। একদম দায়িত্ব নিয়ে বলতে চাই, বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 6.5 বছর পর জনসভায় খালেদা জিয়া বললেন অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। প্যারিস থেকে দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে জানালেন সেনাপ্রধান। আর সন্ধ্যার মধ্যে পুলিশের কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপি। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।